আসসালামু আলাইকুম সকলকে। তো আজকের পর্বে আমরা বোস গ্যাস কাকে বলে এবং বোস গ্যাসের পরিসংখ্যান আলোচনা করব। তো এটা এভাবেও আসতে পারে যে বোস আইনস্টাইন গ্যাসের চ্যুতি ব্যাখ্যা করো। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, চলো আমরা সলভ করি। তো বোস গ্যাস কাকে বলে এটা জানার জন্য আমাদেরকে বোসন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ বোসন কণা সম্পর্কে জানতে হবে। তো বোসন কণাটার বৈশিষ্ট্য কি? বোসন কণার বৈশিষ্ট্য হচ্ছে তারা শূন্য অথবা অখণ্ড স্পিনযুক্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, যেমন ইলেকট্রনের হাফ, মাইনাস হাফ, প্লাস হাফ ভগ্নাংশ আকারে স্পিন থাকে, কিন্তু বোসন কণারা সবসময় কি হয়, একটা পূর্ণ সংখ্যক স্পিন থাকে, 1, 2, 3, 4, 5 ইত্যাদি। আর বোসন কণারা হচ্ছে অভিন্ন, পার্থক্য অযোগ্য, অর্থাৎ তাদেরকে পার্থক্য করা যায় না। তো এই যে বোসন কণাগুলো রয়েছে, এই বোসন কণার সমন্বয়ে যে গ্যাস আমরা পাই, ওই গ্যাসটাকে বলা হয় হচ্ছে বোস গ্যাস, মানে হচ্ছে বোসনের সমাবেশকে বোস গ্যাস বলে। তো বোসন বলতে শূন্য অথবা অখণ্ড স্পিনযুক্ত মৌলিক কণাকে বোঝায়, আর বোসনের সমাবেশকে বোস গ্যাস বলে। বোস গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হয়, এই বিচ্যুতিকে বলা হয় বোস গ্যাসের চ্যুতি। তো এবার ধরা যাক সাধারণ আকৃতির কোনো বাক্সে n সংখ্যক বোস কণা সমন্বিত একটি আদর্শ বোসন গ্যাস আবদ্ধ রয়েছে। তো কোয়ান্টাম অবস্থার মধ্যে কণাগুলোর বন্টন এমন যে এই যে n সংখ্যক কণা রয়েছে তাদেরকে আমরা n1, n2, n3 এভাবে ni.nk পর্যন্ত বণ্টিত করতে পারবো। এই n1 যে অংশটুকু আমরা সেল বলে থাকি, যেটাকে n1 সেলের মধ্যে যে শক্তিটা সেটা হচ্ছে এপসিলন 1, n2 সেলের মধ্যে যে শক্তি সেটা হচ্ছে এপসিলন 2, এবং n3 সেলের মধ্যে যে শক্তি সেটা হচ্ছে এপসিলন 3। এভাবে ni এর জন্য এপসিলন i, এভাবে যেতে থাকবে nk পর্যন্ত, nk এর জন্য এপসিলন k। তো আমরা যদি প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসি তাহলে এই ব্যাপারটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কারণ আমি ওখানে বিস্তারিত বলেছি। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র এটা সলভ করব। তাহলে বোস আইনস্টাইন পরিসংখ্যান অনুসারে বোস কণার অতি সম্ভাব্য বন্টনের জন্য আমরা পাই। তো অতি সম্ভাব্য বন্টনের জন্য আমরা যে সূত্রটা পেয়েছিলাম ওইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তো ওইটার শুধুমাত্র সূত্রটা এখানে নিয়ে আসব। তো আমরা ওই সূত্রটা থেকে কি পেয়েছিলাম, ni is equal to gi divided by e to the power আলফা ই টু দি পাওয়ার বিটা এপসিলন i মাইনাস 1, এই সূত্রটা পেয়েছিলাম। তো এই সূত্র সম্পর্কে জানতে হলে তোমাকে অবশ্যই এই সূত্রের যে ক্লাসটা আছে ওইটা দেখতে হবে, অর্থাৎ অতি সম্ভাব্য বন্টনের জন্য বোস আইনস্টাইন যে পরিসংখ্যান সেটা দেখতে হবে। তো এটা আমাদের সরাসরি এখানে লাগবে, এই জন্য আমরা এটা নিয়ে আসছি। এবার এই বিটা এর মানটা হচ্ছে আমরা জানি বিটা ইজ ইকুয়াল টু 1/kt, এটাও আমরা সলভ করেছিলাম ডেরিভেশন করে। তো এখানে আমরা যদি বিটা ইজ ইকুয়াল টু 1/kt দেই, বিটা ইজ ইকুয়াল টু 1/kt এবং ই টু দি পাওয়ার আলফাকে যদি f হিসেবে ধরি তাহলে কি হবে, এবং ই টু দি পাওয়ার আলফা ইজ ইকুয়াল টু f ধরে পাই, তাহলে niটাকে লেখা যায় ni ইজ ইকুয়াল টু gi ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা ইজ ইকুয়াল টু f, আর বিটা হচ্ছে 1/kt। তাহলে এখানে আমরা ই টু দি পাওয়ার কী পাবো, ই টু দি পাওয়ার এপসিলন i ডিভাইডেড বাই kt, আর সাথে আছে -1। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। তো এবার লক্ষ্য করো এখানে যে পি ও পি প্লাস ডিপি ভরবেগ পাল্লার মধ্যে অবস্থিত কণার অবস্থা সংখ্যা আমরা জানি জি অফ পি ডিপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই অংশটুকু আমাদের মনে রাখতে হবে, কারণ হচ্ছে এই যে অংশটা আমরা লিখতেছি না, এটাও অনেকগুলা টার্ম, অনেকগুলা রাশি দ্বারা ডেরিভেশন করে পাওয়া যায়। তো ওইটা যদি আমরা এখানে ডেরিভেটিভ করি বা পুরো অংশটা সলভ করতে যাই তখন এটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই জন্য আমরা এটাকে সরাসরি এখানে নিয়ে আসবো 4πv ডিভাইডেড বাই h কিউব পি স্কোয়ার ডিপি। তো কষ্ট করে এটা একটু মনে রাখতে হবে, এটা একটা সূত্র, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তো এই ভরবেগ পালার মধ্যে অতি সম্ভাব্য বন্টনের কণার সংখ্যা কত হবে, এই যে আমরা ni লিখলাম না, এখান থেকে আমরা dn লিখবো, যেহেতু জি অফ পি ডিপি ক্ষুদ্র একটা অংশ একটা পাল্লার মধ্যে। যেমন ধরো আমরা যদি বলি যে 200 থেকে 205, তাহলে এখানে পাল্লাটা কত হবে, ভরবেগের পাল্লাটা, ভরবেগ যদি 200 থেকে 205 হয় তাহলে এখানে হবে পিটা হবে 200, আর এদের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 5। তাহলে পি এর সাথে আরও কী করতে হবে, 5 যোগ করতে হবে, অর্থাৎ এই 5টাকে বলা হয় ডিপি, মানে ক্ষুদ্র পরিবর্তন। তাহলে
পি থেকে পি প্লাস ডিপি এই ভরবেগ পাল্লার মধ্যে কতগুলা কণা আছে সেটা যদি আমরা বের করতে চাই, ক্ষুদ্র অংশটুকুর মধ্যে তো ক্ষুদ্র কম সংখ্যকই কণা পাওয়া যাবে, তাহলে ডিএন। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ভরবেগের এই পাল্লার মধ্যে অতি সম্ভাব্য বন্টনের কণার সংখ্যা হবে ডিএন ইজ ইকুয়াল টু, এখানে জি আছে না, এই জি এর জায়গায় হয়ে যাবে জি অফ পি ডিপি ডিভাইডেড বাই, আর বাকি অংশটুকু ঠিক থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, ভরবেগের এই পাল্লার পদ্ধতি সম্ভাব্য বন্টনের কণার সংখ্যা ডিএন ইজ ইকুয়াল টু জি অফ পি ডিপি, মানে 1 নং সমীকরণ অনুসারে লিখব। তাহলে জি আয়ের জায়গায় হবে জি অফ পি ডিপি, আর বাকি অংশটুকু এফ ই টু দি পাওয়ার এপসিলন ডিভাইডেড বাই কেটি মাইনাস 1। তো এই অংশটুকু আমরা এখানে বসায় দেব। তো এই অ্যাপসিলনকে আমরা পরিবর্তন করে কি লিখতে পারি, কারণ এই শক্তি হচ্ছে অ্যাপসিলন, কিন্তু আমরা তো এটা ভরবেগ আকারে লিখতেছি। তো ভরবেগ আকারে লিখলে আমরা অ্যাপসিলনের সাথে বা শক্তির সাথে ভরবেগের সম্পর্ক জানি। আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এটা কোত্থেকে আসে, এটা আসে হচ্ছে ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার থেকে আসে। আমরা জানি ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি সূত্র। তো এখান থেকে আমরা যদি উপরে নিচে এম দ্বারা গুণ করে দেই, মানে উপরেও এম দ্বারা গুণ করব, নিচেও এম দ্বারা গুণ করব, এতে করে মানের পরিবর্তন হবে না। তাহলে নিচে এম উপরে এম, একটা এম তো আছে, আর একটা এম দ্বারা গুণ করলে এম স্কোয়ার ভি স্কোয়ার, এটাকে আমরা একসাথে লিখতে পারি এম বি হোল স্কোয়ার। আর ভর এবং বেগ এটাকে একসাথে আমরা বলি ভরবেগ, আর ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে আমরা পাই 2m, আর উপরে থাকে পি স্কোয়ার। হ্যাঁ, তো এই ই বা শক্তির সাথে, এখানে তো আমরা শক্তিটা অ্যাপসিলন ধরছি, তাহলে এই শক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তো আমরা যেহেতু এখানে ভরবেগ আকারে সবগুলো মান বসাচ্ছি, সেহেতু আমরা এই জায়গায় ই এর জায়গায় কি বসাবো, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। যেহেতু নিচে আরেকটা ক্যাটি আছে, তাহলে এখানে হবে 2m ক্যাটি, তাহলে উপরে হবে পি স্কোয়ার, নিচে হবে 2m ক্যাটি। এফ ই টু দি পাওয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m ক্যাটি, তারপর হচ্ছে -1 তো ছিল, এই -1। তো এবার আমরা কি করব, এই জি অফ পি ডিপি এর মানটা বসাবো। যদি আমরা মান বসাই তাহলে কি হবে, 4 পাই ভি ডিভাইডেড বাই এইচ কিউব থাকবে। তো 4 পাই ভি ডিভাইডেড বাই এইচ কিউব থাকলো। এবার আমরা কি বসাবো, পি স্কোয়ার ডিপি, আর নিচে কি আছে এফ ই টু দি পাওয়ার পি স্কোয়ার বাই 2m ক্যাটি -1। তাহলে আমরা কি লিখতে পারি, পি স্কোয়ার ডিপি, আর নিচে আছে হচ্ছে এফ ই টু দি পাওয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m ক্যাটি -1। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। এবার লক্ষ্য করো যে আমরা তো এখানে ভরবেগ আকারে এই সংখ্যাটা লিখলাম। এবার এটাকে যদি আমরা শক্তি পাল্লার মধ্যে নিয়ে যাই, তাহলে ভরবেগকে অবশ্যই শক্তিতে কনভার্ট করে নিতে হবে, মানে অ্যাপসিলনে কনভার্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করব, শক্তি পাল্লার মধ্যে নিয়ে যাব। তো আমরা জানি অ্যাপসিলন ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, মানে শক্তি ই ইজ ইকুয়াল টু ভরবেগের সাথে সম্পর্ক এই যেটা পি স্কোয়ার বাই 2m। তাহলে আমরা লিখতে পারি অ্যাপসিলন ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখান থেকে আমরা কি করব, এটা গুণ হবে, কারণ এটা নিচে মনে 1 আছে, 1-এর সাথে পি স্কোয়ার গুণ হলে হবে পি স্কোয়ার, একে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m অ্যাপসিলন। তাহলে 2m অ্যাপসিলন লিখলাম। তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হবে, তো ডেরিভেটিভ করলে এটার পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে হবে 2p, কার সাপেক্ষে করতেছি, পি এর সাপেক্ষে, এই জন্য এখানে ডিপি চলে আসবে। আর এই সাইডে আমরা এই অ্যাপসিলনের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তখন আমরা কি পাবো, 2m তো কনস্ট্যান্ট থাকবে 2m, আর অ্যাপসিলনের সাপেক্ষে অ্যাপসিলনকে ডেরিভেটিভ করলে 1 আসে, কার সাপেক্ষে করতেছি, অ্যাপসিলন, এই জন্য এখানে ডি অ্যাপসিলন দিতে হবে। তো এখান থেকে উভয় পক্ষ থেকে 2 কাটা যাবে, তাহলে শুধু ডিপি ইজ ইকুয়াল টু কী পাওয়া যাবে, ডিপি ইজ ইকুয়াল টু পাওয়া যাবে পি, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে এম ডিভাইডেড বাই পি ডি অ্যাপসিলন। আর এখান থেকে আমরা একটু পিটা বের করে নিই, পি ইজ ইকুয়াল টু কী লেখা যায়, পি ইজ ইকুয়াল টু রুট 2m অ্যাপসিলন, এটা লাগবে। তো এখানে আমরা ডিপি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, এম, পি এর মান কত, রুট 2m অ্যাপসিলন, রুট 2m অ্যাপসিলন, আর সাথে আছে ডি অ্যাপসিলন। দেখো এখানে এই সাইডটা হচ্ছে ভরবেগ আর এই সাইডটা হচ্ছে শক্তি, তাহলে আমরা ভরবেগ থেকে পুরো শক্তিতে কনভার্ট করে নিব। এবার আমরা এই যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m অ্যাপসিলন এবং এই ডিপির মান অর্থাৎ m ডিভাইডেড বাই রুট 2m অ্যাপসিলন ডি অ্যাপসিলন, এই মানটা আমরা এই 2 নং সমীকরণে বসাবো। তাহলে এই ডিপিপি কী হয়ে যাবে, শক্তিতে কনভার্ট হয়ে যাবে। তো সবটা যেহেতু শক্তিতে হবে, সেখানে কি আর পিটা এখানে থাকবে, এই পিটা কী হয়ে যাবে, অ্যাপসিলন, মানে শক্তিতে লিখতে হবে। তাহলে জি অফ অ্যাপসিলন ডি অ্যাপসিলন ইজ ইকুয়াল টু কী হবে, 4 পাই ভি ডিভাইডেড বাই এইচ কিউব অফ
এপসিলন ডি এপসিলন ইজ ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে এই যে 4πb ডিভাইডেড বাই এইচ কিউব তো থাকবেই, আর এই অংশটুকুর পরিবর্তে শুধু যে মানটা বের করছি সেটা লিখব। তো এখানে হবে 4πv ডিভাইডেড বাই এইচ কিউব। তো উপরে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে পি স্কোয়ার। তো এখানে পি স্কোয়ারের মান কত, পি স্কোয়ারের মান হচ্ছে 2m এপসিলন। আমি এখানে রোট দিয়ে দিছি, তাহলে শুধু হবে 2m এপসিলন এবং ডিপির মান হচ্ছে m, তার মানে উপরে একটা m থাকবে আর নিচে কি থাকবে রোট 2m এপসিলন ডি এপসিলন। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2πv 2m ডিভাইডেড বাই এইচ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 এপসিলন 1/2 ডি এপসিলন। এখন এটা আমি আলাদা একটু দেখাবো যে এটা কীভাবে লিখতে পারি। তো খেয়াল করো এখানে এই যে 2πv, এই যে 2πv এই অংশটুকু আমরা আলাদা লিখবো এবং 4m এপসিলন এই অংশটুকু দেখো 2πv তো আলাদা করলাম, 4কে কীভাবে লেখা যায় 2 × 2, তো 2 × 2 4, এই 2কে আবার আমরা 2টা √2 লিখতে পারি, তাহলে এই 2কে ভেঙে আমরা 2টা √2 লিখলাম। আর এখানে কি ছিল, m ছিল, এই mটাকে ভেঙে আমরা 2টা √m লিখতে পারি, এই এপসিলনকে ভেঙে আমরা 2টা √এপসিলন লিখতে পারি, এই mকে ভেঙে 2টা √m লিখতে পারি, আর ডি এপসিলন এই ডি এপসিলন। আবার এখানে এইচ কিউব, এটাকে আমরা কিভাবে লিখতে পারি এইচ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, মানে হচ্ছে এই স্কোয়ার কাটা গেলে শুধু এইচ কিউব, মানে আগের মানটাই থাকতেছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখানে √2 √m √এপসিলন আলাদা করে লিখতে পারি, তাহলে √2 √m √এপসিলন। এবার আমরা কাটাকাটি করি, এই √2 এই √2 কাটা যাবে, এই √m এই √m কাটা যাবে, এই এপসিলন √এপসিলন এই √এপসিলন কাটা যাবে। তাহলে থাকবে কি দেখো এখানে এই যে 2 × √2 থাকবে, √2 মানে কি 2 × 2 টু দি পাওয়ার হাফ, মানে রুট আমরা হাফ আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে এটার উপরে 1 আছে পাওয়ার, তো বেস মিলে গেলে গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 1 + 1/2, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 3/2, 1 আর 1/2 যোগ করলে 3/2। তো এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3/2। এবার আমরা দেখব যে এখানে খেয়াল করো √m মিলে একটা m হবে আর সাথে √m, মানে হচ্ছে একটা m গুণ হচ্ছে √mকে আমরা লিখতে পারি m টু দি পাওয়ার হাফ, মানে হচ্ছে রোটের পরিবর্তে 1/2। এবার এটার পাওয়ার হতো 1, কিছু নাই মানে 1, তো সেই ক্ষেত্রে গুণাকারে আছে ম্যাচিং আছে, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি m টু দি পাওয়ার 1 + 1/2, মানে হচ্ছে m টু দি পাওয়ার 3/2। এখানে আমরা 3/2 পেলাম। এবার খেয়াল করো এপসিলনের ক্ষেত্রে একটাই কিন্তু এপসিলন আছে, এই যে এটাই আছে, আর কোনো এপসিলন নাই, তাহলে এই রোট এপসিলন এভাবে থাকলো, আর রোট এপসিলনকে আমরা লিখতে পারি এপসিলন টু দি পাওয়ার হাফ। হ্যাঁ, এটা থাকলো। এবার খেয়াল কর ডি এপসিলন না, আর নিচে আছে হচ্ছে এইচ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এই পুরাটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে কি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু আবার লিখতে পারি m টু দি পাওয়ার, mকে লিখতে পারি m টু দি পাওয়ার 3/2 ইন্টু আবার এই রুট এপসিলনকে লিখতে পারি এপসিলন 1/2, আর নিচে আছে কি, নিচে আছে এইচ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবার এই 3/2গুলোকে একসাথে করে আমরা লিখতে পারি না 2m ডিভাইডেড বাই এইচ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর সাথে আছে এপসিলন 1/2, আর এই যে 2πv এই 2πv, আর সাথে আছে ডি এপসিলন এই ডি এপসিলন। তাহলে আমরা এই যে এটাই লিখছি, হ্যাঁ এই অংশটুকুই লিখছি এখানে 2πv 2m/a² হোল টু দি পাওয়ার 3/2 এপসিলন টু দি পাওয়ার হাফ ডি এপসিলন। তো আশা করি এটা থেকে কিভাবে এটা আসছে আমরা বুঝতে পারছি। আর এটা কার মান, জি অফ এপসিলন ডি এপসিলন। তো এবার এপসিলন থেকে এপসিলন প্লাস ডি এপসিলন শক্তি পালনের মধ্যে কণার সংখ্যা কতটুকু হবে, তো সেই ক্ষেত্রে ডিএন = পাওয়া যাবে কত। এখানে দেখো এই যে আমরা 1 নং সমীকরণটা দিছিলাম না, 1 নং সমীকরণে n = জি ni = gi ডিভাইডেড বাই f e টু দি পাওয়ার এপসিলন বাই kt - 1। তো সেই ক্ষেত্রে এটা তো এই যে এপসিলন আই মানে হচ্ছে শক্তি পাল্লার মধ্যে এটা নির্দেশ করে, তাহলে জি এর পরিবর্তে লিখবো হচ্ছে জি অফ এপসিলন ডি এপসিলন, আর এখানে f থাকবে ই থাকবে এপসিলনও থাকবে, এপসিলনের পরিবর্তন হবে না, বাই kt থাকবে -1, মানে পুরোটাই হবে, শুধুমাত্র এই জি এর জায়গায় হবে জি অফ এপসিলন ডি এপসিলন। তো এখানে লিখি জি অফ এপসিলন ডি এপসিলন ডিভাইডেড বাই কি হবে, f থাকবে ই টু দি পাওয়ার এপসিলন ডিভাইডেড বাই kt থাকবে। ওই সময় ভরবেগের জন্য আমরা এপসিলনকে পরিবর্তন করে লিখছিলাম p²/2m, কিন্তু এক্ষেত্রে আমাদের শক্তি পাল্লার মধ্যেই এটা আছে, তো সেহেতু পরিবর্তন করার দরকার নাই, -1।
তো এবার এখান থেকে আমরা ডিএন এর মানটা কত পাবো, এই জি অফ এপসিলন ডি এপসিলনের মান কত 2πv ইন্টু 2m/h² হোল টু দি পাওয়ার 3/2 এপসিলন হাফ ডি এপসিলন। তো এখানে শুধু আমরা মানটা বসাবো, তো কি মান পাওয়া যাবে 2πv, এই যে 2πv 2m/h², এই 2m/h² হোল টু দি পাওয়ার 3/2, আর উপরে আছে এপসিলন হাফ ডি এপসিলন, এপসিলন হাফ ডি এপসিলন, আর নিচে কি আছে এফ ই এপসিলন বাই kt - 1, এই এফ ই এপসিলন বাই kt - 1। তো এটাকে আমরা 4 নং সমীকরণ দিব। এবার এই 4 নং সমীকরণকে যদি সমাকলন করি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে ওই সিস্টেমের মধ্যে মোট কত সংখ্যক কণা আছে সেটা আমরা পাবো। অর্থাৎ এই ডিএনকে আমাদেরকে কি করতে হবে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। তো এই ইন্টিগ্রেট করার জন্য আমাদেরকে এই যে ই টু দি এপসিলন বাই kt এটাকে ধরে নিতে হবে x। যদি আমরা এপসিলন বাই ktকে x হিসেবে ধরি, তাহলে শুধু এপসিলন ইজ ইকুয়াল টু কি হবে ktx, মানে হচ্ছে এটা গুণ হয়ে যাবে, শুধু এপসিলন ইজ ইকুয়াল টু ktx হবে। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এপসিলনের সাপেক্ষে বাম সাইডে করব আর ডান সাইডে করব x এর সাপেক্ষে। এপসিলনের সাপেক্ষে এপসিলনকে ডিফারেন্সিয়েট করলে হয় ডি এপসিলন, আর x এর সাপেক্ষে x কে করলে 1, কার সাপেক্ষে করতেছি x এর সাপেক্ষে, এর জন্য dx আনতে হবে এখানে, আর kt তো কনস্ট্যান্ট, তাহলে kt dx। তাহলে মোট কণার সংখ্যা কত হবে, n = 0 থেকে ইনফিনিটি dn। এবার আমরা dn এর মানটা, অর্থাৎ 4 নং সমীকরণ হতে dn এর মানটা এখানে বসায় দিব। তো যেহেতু এই মানটা হচ্ছে কনস্ট্যান্ট, তো ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, তো ইন্টিগ্রেশনের বাইরে এটা রাখবো, আর ভিতরে রাখবো হচ্ছে এপসিলন হাফ ডি এপসিলন ডিভাইডেড বাই এফ ই এপসিলন বাই kt - 1। তো এখানে আমরা কি লিখতে পারি, 2πv 2m ডিভাইডেড বাই h² হোল টু দি পাওয়ার 3/2 0 থেকে ইনফিনিটি। এখানে কি হবে এপসিলন হাফ, এপসিলনের মান কত ktx, তাহলে এখানে হবে ktx হাফ, তারপর হচ্ছে ডি এপসিলনের মান কত kt dx, তো এখানে হবে kt dx ডিভাইডেড বাই f ই টু দি পাওয়ার এপসিলনের মান হচ্ছে ktx, তাহলে ktx ডিভাইডেড বাই kt - 1। খেয়াল করো এখানে kt কাটা যাবে, শুধু ই টু দি পাওয়ার x থাকবে -1, আর এখানে kt হাফ আছে, আবার এখানে kt কিছু পাওয়ার নাই মানে 1 আছে, তাহলে kt হাফ এবং 1 মিলে যেহেতু বেস মিল আছে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, মানে একটার উপরে হাফ আছে আর একটার উপরে 1 আছে, পাওয়ারগুলো যোগ হয়ে গেলে kt হোল টু দি পাওয়ার 3/2 হবে, মানে হাফ আর 1 যোগ করলে হোল টু দি পাওয়ার 3/2 হয়। তো এখানে k তো কনস্ট্যান্ট, আবার t টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে এটাকে তো আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি। যেহেতু এখানেও এর পুরোটার মান হচ্ছে 3/2, আবার এই ktর মানও 3/2, এর জন্য আমরা এটার ভিতরে এই ktকে রেখে দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা মানটা পাবো হচ্ছে 2πv 2m kt ডিভাইডেড বাই a² হোল টু দি পাওয়ার 3/2, আর ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে হচ্ছে x টু দি পাওয়ার হাফ, আর থাকবে dx, আর এখানে kt কাটা যাবে ই টু দি পাওয়ার x - 1। এবার আমরা এটুকুকে লিখতে পারি হচ্ছে v/h³ 2πm kt হোল টু দি পাওয়ার 3/2 2 ডিভাইডেড বাই √π 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার হাফ dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x - 1। এটা কীভাবে লিখলাম খেয়াল করো, এই h² হোল টু দি পাওয়ার 3/2 মানে কি, h² হোল টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 2 কাটা যাবে h³, তো আমরা এটার ভিতর থেকে hটাকে বাইরে বের করে দিলাম, তাহলে h³ হবে, তো h³ আমরা নিচে দিয়ে দিলাম, এই v। এবার আমরা 2πকে ভিতরে, মানে হচ্ছে আমরা 2π হোল টু দি পাওয়ার 3/2 লিখছি আর নিচে √π লিখছি। এর মানে কি, মানে হচ্ছে 2π এর উপরে আছে কত 3/2, আর নিচে আমরা লিখছি মানে 1/√π, √π মানে π টু দি পাওয়ার 1/2 না। আমরা জানি যে এই পায়ের মান 3/2 আর এই পায়ের মান হচ্ছে হাফ। পাই 3/2 উপরে আছে, পাই 1/2 নিচে আছে ভাগাকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে পাই 3/2 মাইনাস কত হবে হাফ। তাহলে আলটিমেটলি কি পাওয়া যায়, যদি আমরা এটাকে সমাধান করি তো 2 যাবে লসাগু, তাহলে 3 - 1 হবে, 3 - 1 মানে 2, মানে 2/2 কাটাকাটি করলে 1 থাকে, তাহলে শুধু পাই থাকে। আমাদের তো শুধু পাইটাই ছিল, ওইটাকেই তো আমরা ভেঙে এটার ভিতরে নিচে আর একটা নিচে ভাগ করে দিছি, তার মানে এইটা আর এইটা উপরেরটা সবটা মিলে শুধু পাই থাকে, অর্থাৎ আগের মানটাই থাকে। তাহলে আমরা এই পাইটাকে এভাবে লিখতে পারি। আর 2 এর কাহিনী কি, এই 2টা তো এখানে ছিল, তো
এই 2 আমরা এখানে লিখছি, এই যে এই 2টা ছিল এখানে লিখছি, পাইটা এটার ভিতরে ঢুকাইছি আর একটা নিচে লিখছি যাতে করে ব্যালেন্স হয়। ব্যালেন্স মানে হচ্ছে পাই থাকে আগের মানটাই থাকে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে v/h কিউব, h কিউবটা এই এইচটা এখানে আসছে h কিউব হয়ে, আর পাইটা এটার ভিতরে ঢুকছে পাই টু দি পাওয়ার 3/2 হয়ে, ব্যালেন্স করার জন্য এখানে রুট পাই আসছে আর এই 2টা এখানে আসছে, আর বাকি সবটা ঠিক আছে। তো এবার আমরা কি লিখতে পারি, v/h কিউব 2 পাই m kt হোল টু দি পাওয়ার 3/2 a of f, যেখানে a of f হচ্ছে কার পরিবর্তে লিখছি আমরা, a of f কে লিখছি হচ্ছে 2/রুট পাই 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার হাফ dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মাইনাস 1 এর পরিবর্তে লিখছি a of f। তো এটাকে আমরা একটা সমীকরণ দিব যেটা হচ্ছে 5 নং সমীকরণ, আর এটাকে আমরা 6 নং সমীকরণ দিব। তো এখন আমরা সিস্টেমের মোট শক্তি বের করব। মোট শক্তির সূত্র কি, মোট শক্তির সূত্র E ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, আমাদের এই সূত্রটাই, এই যে এখানে ডিএন ছিল না, এখানে এক্সট্রা শুধু অ্যাপসিলনটা চলে আসবে, এইটুকুই সূত্রর মধ্যে অ্যাপসিলন ডিএন না। তো এখানে খেয়াল করো যে ইন্টিগ্রেশন অফ ডিএন এর মান কত, এখান থেকে এই অংশটুকু লিখতে পারি যেটা v/h কিউব 2 পাই m kt হোল টু দি পাওয়ার 3/2 2/রুট পাই 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার হাফ। দেখো এই অংশটুকুর সাথে কি করব আমরা, এই অ্যাপসিলনটা গুণ করে দিব। তো অ্যাপসিলনটা যদি গুণ করি তাহলে কি হবে, দেখো এটা তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, তাহলে v/h কিউব 2 পাই m kt হোল টু দি পাওয়ার 3/2, তারপর হচ্ছে 2/রুট পাই, এবার 0 থেকে ইনফিনিটি, তো x টু দি পাওয়ার হাফ dx e টু দি পাওয়ার x মাইনাস 1। এবার এটার সাথে এই সম্পূর্ণটার সাথে তো অ্যাপসিলনও যুক্ত হবে। অ্যাপসিলনের মান কত পাইছিলাম আমরা, এখানে অ্যাপসিলনের মান হচ্ছে ktx, তো আমরা শুধু ইন্টিগ্রেশনের ভিতরে এক্সটা রাখবো আর ক্যাটিকে কী করবো, ইন্টিগ্রেশনের বাইরে রেখে দিব, কারণ হচ্ছে এই ক্যাটি কনস্ট্যান্ট, তাহলে আমরা ক্যাটিকে বাইরে রাখলাম, এই যে ক্যাটি, আর শুধু এক্সটা যদি ভিতরে রাখি, ভিতরে তো আগে থেকে একটা এক্স টু দি পাওয়ার হাফ আছে না, এই যে এক্স টু দি পাওয়ার হাফ আছে আর একটা এক্স এসে যুক্ত হবে, তো সেই ক্ষেত্রে এক্সের মানটা কি হয়ে যাবে, এখানে 1 হাফ প্লাস 1 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3/2, মানে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 3/2 পাওয়া যাবে। তো এখানে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2 সাথে ডিএক্স, এই যে সাথে ডিএক্স ডিভাইডেড বাই dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মাইনাস 1। আমি যদি আবার বলি ব্যাপারটা, তাহলে কি হলো, এখানে এই অংশটুকুর সাথে অ্যাপসিলন যুক্ত হবে। অ্যাপসিলনের মান কত, অ্যাপসিলনের মান হচ্ছে ktx, আর এই ক্যাটিটা আমরা বাইরে বের করে দিলাম, আর এক্সটা কি হবে, এই এক্স টু দি পাওয়ার হাফের সাথে হবে, তাহলে এক্স এবং এক্স টু দি পাওয়ার হাফ মিলে হবে এক্স টু দি পাওয়ার 3/2 আর dx, আর নিচে আছে e টু দি পাওয়ার x মাইনাস 1। তো এটাকে কি লিখতে পারি আমরা, এটাকে লিখতে পারি হচ্ছে 3/2 v/h কিউব 2 পাই m kt হোল টু দি পাওয়ার 3/2, তারপর হচ্ছে kt b of f, যেখানে b of f ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3 রুট পাই 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার 3/2 dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মাইনাস 1। খেয়াল করো এখানে আমরা এক্সট্রা কি নিয়ে আসছি, এখানে 3টা উপরে আসছে কিভাবে, এখান থেকে মূলত 2/5, হ্যাঁ এই 2 এর সাথে যখন আমরা আরও 2 গুণ করলাম তখন 4 হয়েছে, তো এক্সট্রা যে 2টা গুণ করলাম এটা তো ভাগ করে দিতে হবে, এই যে 2টা ভাগ করে দিলাম, আর এখানে এক্সট্রা 3 নিয়ে আসছি, এখানে এই 3টা ভাগ করে দিছি, তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এই 2 এর সাথে আরও 2 গুণ করার কারণে নিচে আরও 2 ভাগ করে দিলাম, তাহলে হলো 4 ডিভাইডেড বাই এই 3 এক্সট্রা আনলাম, এই 3টা উপরে ভাগ করে দিলাম, তাহলে 3 কাটা যাবে, তো আলটিমেটলি আগের মানটাই থাকবে, তো 3/2 v/h কিউব, তো এই যে এক্সট্রা এই v of f এর পরিবর্তে আমরা এইটুকু লিখতে পারি 4/3 রুট পাই, এই রুট পাই 4/3 রুট পাই, আর ক্যাটির কিন্তু আছে এখানে, ক্যাটি যেখানে আছে, আর b of f এর মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার 3/2 dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মাইনাস 1, মানে হচ্ছে এখানে 4 নিয়ে আসছে আর এখানে 3 নিয়ে আসছি, আর এটা ব্যালেন্স করার জন্য এখানে 3 উপরে রাখছি আর 2 নিচে রাখছি যাতে করে এটার আগের মানটাই থাকে। তো এখানে আমরা
এটাকে 7 নং সমীকরণ দিব, এটাকে 8 নং সমীকরণ দিব। এবার আমাদের কাজ হচ্ছে এই এ অফ এফ এবং বি অফ এফ এর মানটা বের করা। এই এ অফ এফ এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে একটা ধারার সাহায্যে বের করতে হবে। তো সেই ধারার সাহায্যে যদি বের করতে চাই আরও 3-4 পেজ লেগে যাবে। এমনিতেই তো প্রশ্নটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা শর্টকাট এটা মনে রাখার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য এ অফ এফ ও বি অফ এফ এর ক্রমিক বিস্তার নিম্নরূপ হবে। এ অফ এফ এর মান হবে 1/f প্লাস 1/2^3/2 f স্কোয়ার। মানে হচ্ছে যখন হচ্ছে এখানে 1 থাকবে আর পাওয়ার হবে 3/2, এই যে 3/2 পাওয়ার প্রতি ক্ষেত্রে 3/2, এখানে 2 3 পরে হচ্ছে 4 5 6 এভাবে বাড়তে থাকবে, কিন্তু উপরের পাওয়ারটা কিন্তু সেম থাকবে 3/2 3/2। যখন আমরা 2 দিব তখন এখানে 2 স্কোয়ার উপরে 2 চলে আসবে, এখানে কিউব চলে আসবে, আর এখানে f⁴, 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 এভাবে যেতে থাকবে। আশা করি ধারাটা বুঝতে পারছো। আবার যদি বলি তাহলে কি হবে, এখানে 1 উপরে পাওয়ারগুলো দেখবা, এফ এর উপরে পাওয়ারগুলো 1 2 3 4 5 এভাবে যাবে, আর নিচে এইগুলো হচ্ছে উপরে এই পাওয়ারটা সেম থাকবে, ফিক্সড থাকবে 3/2, শুধু এখানে 2 3 4 5, এখানে 1 এর উপরে পাওয়ার মানে 1ই, এই জন্য 1 দেওয়া হয় নাই। আর আমরা গত যে লেকচারটা ছিল যেখানে আমরা e⁴ এর মান বের করেছিলাম, তো সেখানেও আমি এই ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। ওইটা যদি দেখি তাহলে এই ধারাটা বুঝতে আরও বেশি ইজি হবে। এখন আমি যদি এই ধারাটা আরও বেশি সলভ করে দেখাই তাহলে এটা আরও অনেক বেশি বড় হবে। তো এর জন্য আমরা সরাসরি কী করব, আনসারটা লিখে নিব। তো এটাকে আমরা যদি সামেশন আকারে লিখি তাহলে সামেশন r = 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা লিখতে পারি হচ্ছে 1/r⁴/2 ইন্টু f⁴r। দেখো এখানে এই r এর মানটা 1, r এর মান মানে হচ্ছে এটা মানে হচ্ছে 1, একবার দিবা 1, একবার দিবা 2, একবার দিবা 3, কিন্তু পাওয়ারটা ফিক্সড থাকবে 3/2। আবার f এর ক্ষেত্রে কোনটা চেঞ্জ হচ্ছে, এই যে উপরে পাওয়ারটা মানে এই যে এখানে 1 2 3 4 5 এভাবে দিতে হবে প্রতি ক্ষেত্রে। আর এগুলো সবগুলা যোগফল আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি, প্রকাশ করতে পারি। এবং বি অফ এফ এর মানটা আমরা বের করতে পারি এরকমভাবে, বি অফ এফও সেম হবে, শুধুমাত্র এই 3/2 এর জায়গায় চলে আসবে হচ্ছে 5/2, আর বাকি সবটা ঠিক থাকবে। তাহলে আমরা সামেশন আকারে যদি লিখি তাহলে এখানে আর এর উপরে কি চলে আসবে 5/2 আর f⁴r, আর মানে হচ্ছে 1 2 3 4 5 এভাবে যেতে থাকবে। তাহলে r = 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো ধারাটা কীরকম হবে, 1/r⁵/2 f⁴r। তো এবার লক্ষ্য করো এখানে যদি এই এফ এর মানটা 1-এর থেকে অনেক বড় হয় সেক্ষেত্রে উচ্চ ঘাতের যে মানগুলো থাকে সেগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি, অর্থাৎ বাদ দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে শুধু 1/f নিলেই চলবে। তো এটার ক্ষেত্রেও দেখো 1/f প্রথমে থাকবে, তারপর 1/2⁵/2 থাকবে, তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে 1/3⁵/2 থাকবে। তো উচ্চ ঘাতের বেলায় বি অফ এফ এর প্রথম মানটা 1/f, আর এ অফ এফ এরও প্রথম মানটা হচ্ছে 1/f। তো সেক্ষেত্রে বাকি মানগুলো আমরা বাদ দিয়ে দিব। তো এটা এখানে লেখা হয়েছে যে এখন যদি f 1-এর থেকে অনেক বেশি বড় হয় তবে প্রথম সন্নিকর্ষে এ অফ এফ এর মান হচ্ছে শুধু 1/f, আর বি অফ এফ এর ক্ষেত্রেও প্রথম মানটা হচ্ছে 1/f পাওয়া যায়। তাহলে আমরা 5 নং সমীকরণটাকে কি লিখতে পারি, এখানে n = v/h³ 2πmkt⁴3/2, এখানে 1/f চলে আসবে। আর বি অফ এফ এর জায়গায় আমরা 7 নং সমীকরণটা খেয়াল করবা যে 3/2 v/h³ পুরোটা ঠিক থাকবে কেটি পর্যন্ত, আর বি অফ এফ এর জায়গায় চলে আসবে 1/f। তো এই মানগুলোই আমরা শুধুমাত্র এখানে লিখব। তো 5 নংকে আমরা কি লিখতে পারি, 5 নংকে লিখতে পারি হচ্ছে n = v/h³ 2πmkt⁴3/2, আর সাথে এ অফ এফ ছিল, এটার মান হচ্ছে 1/f। এবং 7 নং কী হবে, 7 নং হবে E = v/h³, সাথে 3/2 ছিল, 3/2, হ্যাঁ 3/2 v/h³ 2πmkt⁴3/2, আর এখানে ছিল ক্যাটি, আর বি অফ এফ এর মান হচ্ছে 1/f। তো এবার আমরা এখান থেকে যদি E/n বের করি তাহলে কি হবে, E/n
খেয়াল করো, এটা উপরে থাকবে, ভাগ এটা থাকবে, তো যেগুলো মিল আছে সেগুলো কাটা যাবে। তো এখানে 3/2 নাই, তার মানে 3/2টা থাকবে। এখানে ভি আছে, এখানে ভি আছে, ভি কাটা যাবে, h³ কাটা যাবে, 2πm kt হোল টু দি পাওয়ার 3/2, 2πm kt হোল টু দি পাওয়ার 3/2 কাটা যাবে, 1/f কাটা যাবে, তো থাকবে কি শুধু ক্যাটি। তো এনটা এখানে ভাগাকার আছে, ওই সাইডে গেলে গুণ হয়ে যাবে, তাহলে ই = থাকবে 3/2 n kt। আমরা জানি এনকে আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে ই = লেখা যায় 3/2 RT। তো এখানে কি লিখতে পারি, এই ফলাফল চিরায়ত পরিসংখ্যান অনুসারে মিলে যায়। কিন্তু যখন এই এফের মানটা এই এফের মানটা যদি 1-এর থেকে অনেক বেশি ছোট হয়, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই এ অফ এফ এর মান পুরোটা লিখতে হয়। আমরা যে এখানে এ অফ এফ এর মান 1/f লিখলাম, বি অফ এফ এর মানও 1/f লিখলাম। তো যদি এই যে এফ এর মানটা যদি 1-এর থেকে অনেক বেশি কি হয়, ছোট হয়, সেক্ষেত্রে আমাদের পুরো মানটাই লিখতে হবে। এইভাবে 1/f নিলে হবে না, তো সেক্ষেত্রে একটা বিচ্যুতি ঘটবে। তো কতটুকু বিচ্যুতি ঘটে সেটা আমরা দেখব এখন। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, কিন্তু এফ যদি 1-এর থেকে ছোট হয় সেক্ষেত্রে উপযুক্ত সন্নিকর্ষ প্রয়োগ করা যায় না। কাজে 5 নং সমীকরণ আমরা এ অফ এফ এর মান বসালে কি পাবো, খেয়াল করো এখানে এন এর মানটা এই যে এতটুকু তো ঠিক থাকবে, এই 1/f এর পরিবর্তে আমাদেরকে এই মানটা বসাতে হবে। তো এটাই লিখবো এখানে যে n = v/h³ 2πm kt হোল টু দি পাওয়ার 3/2। তো 1/f এর জায়গায়, অর্থাৎ এখানে আমরা কি করছিলাম, এ অফ এফ এর মান বসাইছিলাম, কিন্তু যখন ছোট হয়েছে তখন সমগ্র মানটাই বসাতে হয়। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি সামেশন r = 1 থেকে ইনফিনিটি পর্যন্ত 1/r⁴ ইন্টু f টু দি পাওয়ার r। তো এটাকে আমরা যদি এক্সপ্রেস করি, তো এই অংশটুকু পাওয়া যাবে 1/f প্লাস 1/2 টু দি পাওয়ার 3/2 f² প্লাস 1/3 টু দি পাওয়ার 3/2 f³ প্লাস ডট ডট ডট। তো এই অংশটুকু ভেঙে আমরা ওইটা লিখব। তো এখানে পাওয়া যাবে v/h³ 2πm kt হোল টু দি পাওয়ার 3/2। আর এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি আমাদের ধারাটা, যেটা আমরা পাইছি সেটা হচ্ছে 1/f প্লাস 1/2 টু দি পাওয়ার 3/2 f² প্লাস 1/3 টু দি পাওয়ার 3/2 f³। এভাবে ধারাটা অগ্রসর হতে থাকবে। এবার আমরা এখানে কি লিখতে পারি, v/h³ 2πm kt হোল টু দি পাওয়ার 3/2। এখান থেকে 1/f যদি কমন নেই তাহলে কি হবে, এখানে 1 থাকবে, আর এখানে স্কোয়ারের জায়গায় একটা হবে f, আর এখানে কিউবের জায়গায় 2টা হবে, মানে 1/f কমন নিয়ে নিলে একটা করে কমে যাবে। তাহলে এখানে কি হবে, 1/2 টু দি পাওয়ার 3/2 এর উপর কোনো প্রভাব পড়বে না, এই f² একটা f হয়ে যাবে, প্লাস 1/3 টু দি পাওয়ার 3/2 এই f³ কি হয়ে যাবে, f² হয়ে যাবে, প্লাস ডট ডট। তো এটাকে আমরা 9 নং সমীকরণ দিব। এবং 7 নং সমীকরণটা কি হবে, 7 নং সমীকরণে যদি আমরা বি অফ এফ এর মান বসাই, যেখানে 1/f বসাইছি না, কিন্তু এখানে 1/f বসালে হবে না, এখানে পুরা বি অফ এফ এর মানটা বসাতে হবে। তো এটাই আমরা লিখবো এখন, যে 7 নং হবে, 7 নং এ বি অফ এফ এর মান বসাই। E = 3/2 v/h³ 2πm kt হোল টু দি পাওয়ার 3/2। আর এখানে হচ্ছে ক্যাটি। এখন বি অফ এফ এর মান হচ্ছে কি হবে, সামেশন r = 1 থেকে ইনফিনিটি, এটার মতোই না, শুধুমাত্র এখানে r এর উপরে 5/2 চলে আসবে, আর কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে এখানে হবে 1/r টু দি পাওয়ার 5/2 f টু দি পাওয়ার r। এবার এটাকে আমরা যদি ধারা হিসেবে লিখি, তাহলে এই সেম ধারাটাই লিখবো, শুধু 3/2 এর জায়গায় 5/2 চলে আসবে, আর কিছু পরিবর্তন হবে না। তাহলে লিখতে পারি 3/2 v/h³ 2πm kt হোল টু দি পাওয়ার 3/2 kt। আর এই ধারাটাকে আমরা লিখতে পারবো 1/f প্লাস 1/2 টু দি পাওয়ার 5/2 f টু দি পাওয়ার f² প্লাস 1/3 টু দি পাওয়ার 5/2 5³ প্লাস ডট ডট এরকম যাবে। এবার 1/f কমন নিব আগেটার মতো, তাহলে হবে 3/2 v/h³
2 পাই m kt হোল টু দি পাওয়ার 3/2 kt 1/f কমন নিলে তো এখানে থাকবে 1 প্লাস এটার উপর তো প্রভাব পড়বে না, এটা একটা কমে যাবে, এটা আরেকটা আর এখানেও একটা কমে যাবে, তাহলে 1/2 টু দি পাওয়ার 5/2 f প্লাস 1/2 টু দি পাওয়ার 5/2 f স্কোয়ার প্লাস ডট ডট। তো এটাকে আমরা 10 নং সমীকরণ দিব। তো 10 নং থেকে 9 নং ভাগ দিব, 10 নং ভাগ 9 নং, তাহলে ভাগ দিলে কি হবে, এটার সাথে এটা কি মিল আছে আর অমিল আছে, যেগুলো মিল আছে এগুলো কাটা যাবে ভাগ দিলে, তাহলে v/h³ 2 kt হোল টু দি পাওয়ার 3/2 এটার সাথেও আছে এটার সাথেও আছে, এটা কাটা যাবে, 1/f আছে 1/f আছে কাটা যাবে। তো এক্সট্রা কি থাকবে, এক্সট্রা থাকবে হচ্ছে e ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু, এখানে থাকবে 3/2 থাকবে, ক্যাটি থাকবে, তো 3/2 ক্যাটি থাকলো। আর কি থাকবে, আর থাকবে হচ্ছে আমাদের ধারাটা, কোন ধারাটা, এই যে এই অংশের ধারাটা ভাগ হচ্ছে উপরের ধারাটা। তো এখানে আমরা ভাগ, এটা প্রথমে লিখি 1 প্লাস 1/2 টু দি পাওয়ার 5/2 f প্লাস 1/3 টু দি পাওয়ার 5/2 f স্কোয়ার প্লাস ডট ডট, এটা তারপর ভাগ হবে উপরেরটা, এই অংশটা এই ধারাটা। কিন্তু আমরা যদি এটাকে ইনভার্স 1 দিয়ে দিই, মানে ভাগাকারে থাকলে এটা উপরে তুলে ইনভার্স 1 হয়ে যায় না, তাহলে আমরা একসাথে গুণাকারে লিখতে পারবো, তাহলে এটা হবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3/2 f প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3/2 f স্কোয়ার প্লাস, এভাবে যেতে থাকবে, এটাকে ইনভার্স 1 দিব। ইনভার্স 1 দেওয়া মানে হচ্ছে নিচে ভাগাকারে ছিল উপরে তুলছি। তো এখানে nটা যদি ওই সাইডে যায় তাহলে কি হবে, e ইজ ইকুয়াল টু 3/2 n kt, আর এই অংশটুকু পুরোটাকে আমরা c অফ f দ্বারা প্রকাশ করব, তাহলে c অফ f এখানে লিখব। তো c অফ f মানে কি, এটা ইন্টু এটা। তো এটাকে আমরা 11 নং সমীকরণ দিই। তো 11 নং সমীকরণ হতে দেখা যায় যে e ইজ ইকুয়াল টু 3/2 n kt, এটা তো আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, n কে পরিবর্তে আর দিলে e ইজ ইকুয়াল টু 3/2 RT, কিন্তু এক্সট্রা যে মানটা আসছে সেটা হচ্ছে c অফ f। হ্যাঁ, তো এই c অফ f উৎপাদকটির কারণে বোস গ্যাস চিরায়ত আদর্শ গ্যাস থেকে কি হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়। তো এই বিচ্যুতিটাকে বলা হয় হচ্ছে বোস গ্যাসের চ্যুতি। আর এই যে এফ উৎপাদকটি আছে, ওই এফ উৎপাদকটিকে চ্যুতি নির্ধারক উপাদান বা চ্যুতি পরিমিতি বা ডিজেনারেসি প্যারামিটার বলা হয়। তো আমরা এই কথাগুলাই লিখে নিব যখন সি অফ এফ ইজ ইকুয়াল টু এই যে দুইটার গুণফল। তো 11 নং সমীকরণ হতে দেখা যায় যে সি অফ এফ উৎপাদকটির কারণে বোস গ্যাস চিরায়ত আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হয়, এই যে এটার কারণে 11 নং সমীকরণ হতে এটার কারণে মূলত এটা পুরোটা হচ্ছে আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের সাথে এক্সট্রা উপাদানটা যুক্ত হওয়ার কারণে এটার বিচ্যুতি ঘটে। তো এই বিচ্যুতিটিকে বোস গ্যাসের চ্যুতি বলা হয় এবং এফ উৎপাদকটিকে চ্যুতি নির্ধারক উপাদান বা চ্যুতি পরিমিতি ডিজেনারেসি প্যারামিটার বলা হয়।